বাচ্চারা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাবিলা ফেরদৌস। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গু ও করোনা সংক্রমণ। যন্ত্রপাতি অচল ও দক্ষ জনবল না থাকায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউ সেবা ব্যাহত। যন্ত্রাংশ চুরিতে আটকে আছে আশুগঞ্জ আখাউড়া 4 লেন মহাসড়কের কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের মামলা, দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের বেশ কয়েকটি জেলায় বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গেল 24 ঘন্টায় কুমিল্লায় একজনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন আক্রান্ত হয়েছে 24 জন। বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 35 জন। বরগুনায় নতুন করে শনাক্ত হয়েছে 78 জন। হাসপাতালে ভর্তি 221 জন। এদিকে জেলার 7 দিনের অনুসন্ধান শেষে আইইডিসিআর বলছে, সুপেয় পানি না থাকায় রান্না এবং খাওয়ার জন্য ড্রাম বা মটকায় যে বৃষ্টির পানি ধরে রাখা হয়, সেখানে প্রচুর এডিস লার্ভা জন্ম নিচ্ছে। চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে আরও 6 জনের। চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 87 জন। চাঁপাইনবাবগঞ্জের সবশেষ একদিনে 21 জন নতুন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। দর্শক, বরগুনা ও মানিকগঞ্জ থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন মুশফিক আরিফ ও গাজী ওয়াজেদ আলম। বরগুনায় কিন্তু ডেঙ্গু সংক্রমণ বেড়েই চলেছে। আমরা আগেই জানিয়েছি এই জেলায় এ পর্যন্ত 2329 জন রোগী কিন্তু শনাক্ত হয়েছে। এই বরগুনা 250 শয্যার হসপিটালের সবচেয়ে বেশি ভর্তি রয়েছে। এবং আমরা আরো একটি খবর কিন্তু জানিয়েছি যে এখানকার আইসিইউ সাপোর্ট না থাকায় এবং অন্যান্য অনেক কিছু সাপোর্ট না থাকায় এখানে কিন্তু রোগীরা সঠিকভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই একজন রোগীকে কিন্তু বরিশাল রেফার করা হয়েছে। এরকম প্রতিনিয়ত রোগীরা একটু ক্রিটিক্যাল অবস্থা দেখা দিলেই কিন্তু তাদেরকে বরিশাল বা ঢাকায় রেফার করা হচ্ছে। মানিকগঞ্জ জেলায় এ পর্যন্ত কিন্তু 38 জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। আর আজকে এই জেলার 3টি হাসপাতালে 8 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে তারা চিকিৎসা সেবা নিচ্ছেন। আর এই 8 জন রোগী কিন্তু সাধারণ অন্যান্য যে রোগীরা আছেন তাদের সাথেই কিন্তু এই চিকিৎসা সেবা নিচ্ছেন। আলাদা কোনো ডেঙ্গু ওয়ার্ড না থাকাতে তাদেরকে অন্যান্য যে রোগীরা যারা আছেন তাদের সাথেই রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছেন যে ডেঙ্গুর হার যেভাবে বাড়ছে তাতে তারা দ্রুতই একটি ডেঙ্গু ওয়ার্ড খোলার পরিকল্পনা হাতে নিয়েছেন। কিন্তু এদিকে ডেঙ্গুর এই প্রবণতা রোধ করার দিকে আমাদের প্রশাসন কিংবা সাধারণ মানুষের কিন্তু কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। বিভিন্ন জেলায় আবারও বাড়ছে করোনা রোগীর সংখ্যা। চট্টগ্রামে নতুন করে আরও 6 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মাসে চট্টগ্রামে করোনা শনাক্ত হলো 62 জনের। সিভিল সার্জন কার্যালয় জানায়, করোনা শনাক্ত 62 জনের মধ্যে চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা 55 জন, বাকি 7 জন চট্টগ্রাম জেলার বাসিন্দা। এছাড়া এ মাসে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় কুমিল্লা ও যশোরে 1 জন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিকে দেশে আবারও করোনা সংক্রমণে দেখা দিলেও ভোলায় 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থাপিত আরটিপিসিআর ল্যাব অচল অবস্থায় পড়ে রয়েছে। এর ফলে করোনা ভাইরাসের পরীক্ষা করতে পারছেন না বাসিন্দারা। এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। যন্ত্রপাতি অচল ও দক্ষ জনবল না থাকায় পূর্ণাঙ্গ আইসিইউ সেবা দিতে পারছে না চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। মাত্র 4 বছর আগে করোনায় যে হাসপাতাল তৈরি করেছিল আস্থা, সেটি এখন ধুঁকছে নানা সমস্যায়। আইসিইউগুলো সচলের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে করোনা রোগীদের সেবা দিতে প্রস্তুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। নাজমুস সাদিকের রিপোর্ট, ক্যামেরার সাথে ছিলেন রবিউল টিপু। 2020 সালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে করোনা রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতাল করা হয়। সে সময় ধাপে ধাপে যুক্ত করা হয় ভেন্টিলেটরের পাশাপাশি আধুনিক সরঞ্জামাদি সহ 18টি আইসিইউ শয্যা, ছিল এইচডিইউ। কিন্তু করোনা সংক্রমণ কমে আসার পর থেকে একে একে সবগুলোই অচল হয়ে পড়ে। এবছর আবার করোনা সংক্রমণ বাড়তে থাকায় অবশেষে নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ। 22টি ভেন্টিলেটরের 3টি সচল হয়েছে। 39টি হাইফ্লো অক্সিজেন নেজাল ক্যানুলার মাত্র 5টি চালু হয়েছে। সাথে রয়েছে জনবল সংকট। আইসিইউ চালানোর জন্য যে মেশিনগুলো প্রয়োজন হয়, এই মেশিনগুলোতে যেমন ভেন্টিলেটর, হাইফ্লো নেজাল ক্যানুলা, বাইপেপ, সিপেপ মেশিন, সিরিঞ্জ পাম্প, কিছু কিছু স্পেশাল মেশিন আমাদের লাগে। সেগুলোতে কিছু মেশিন অচল অবস্থায় ছিল। ঢাকা থেকে ইতিমধ্যেই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের 2টো টিম এসেছে যারা এই মেশিনগুলো নিয়ে কাজ করছে। আশা করা যাচ্ছে যে জনবল সমস্যাও আমরা সে সমাধানের দিকে হয়তো যেতে পারবো। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও চলছে করোনা চিকিৎসার প্রস্তুতি।
হাই ফ্লো ন্যাচারাল ক্যানুলা যেটা, এটার মাধ্যমে আমরা 35 লিটার অক্সিজেন, 1 লিটার অক্সিজেনকে কনভার্ট করে আমরা 35 লিটার অক্সিজেন দিতে পারবো, যেহেতু আমাদের সেন্ট্রাল অক্সিজেন যে ইয়েটা আছে, কন্টেনার একটা আছে ওটা। আরেকটা হচ্ছে অক্সিজেন কনসেন্ট্রেটর, সে হচ্ছে কোনো অক্সিজেন সে সেন্ট্রাল অক্সিজেন লাইন থেকে না নিয়ে সে নিজে অক্সিজেন জেনারেট করবে, এটার মাধ্যমে আমরা 15 লিটার অক্সিজেন দিতে পারবো। এগুলো সব পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আমাদের এখানে আছে। এখন যেহেতু আমরা সবাই ভ্যাকসিনেটেড, ওরকম কোনো খারাপ রোগে আমাদের এখানে ওরকম আসার সম্ভাবনা খুবই কম, যদি লাগে ভেন্টিলেটর আমাদের পর্যাপ্ত আছে। একই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেমন 2 হাসপাতালটিকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে। মাস্ক সহ অন্যান্য সামগ্রীর দামে কারসাজি রোধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মেয়র। জনবল সংকট আছে এখানে, এটা আসলে আমরা হেলথ মিনিস্ট্রিতে আমরা কথা বলেছি, হেলথ মিনিস্ট্রিতে কথা বলেছে, তারা একটা সঠিকভাবে জনবল তারা ঠিক করে দেবে। এবং আমি এখনও দেখেছি যে মেডিকেলের সামনে একটা খুচরা একটা যে মাস্ক, যেটা 2.5-3 টাকার, অনেকে 5 টাকা, আমি সেটা বলে দিয়েছি 3 টাকার মধ্যে যাতে রাখে, 3 টাকার বেশি হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। আমাদের ম্যাজিস্ট্রেটগুলোকে আমরা আজকে মনিটরিং করে ম্যাজিস্ট্রেটসের পাওয়ার আমরা দিয়ে তাদেরকে ডিসি এবং আমাদের যারা আছে সিটি কর্পোরেশন তারা কাজ করবে। এছাড়া চট্টগ্রামে আবারও করোনা টিকা কার্যক্রম শুরু হয়েছে। ফাইজারের প্রায় 80,000 টিকা মজুদ আছে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশির পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। দুপুর 1টার দিকে এই ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসরুরুল হক জানান, আহত আরাফাতুল ইসলাম সীমান্ত এলাকা পার হয়ে মিয়ানমার এলাকায় গাছ ও বাঁশ কাটতে গেলে মাইন বিস্ফোরণের শিকার হয়। ঘটনার পর স্থানীয়রা আরাফাতুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভারত বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে শুরু হওয়া আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত 4 লেন মহাসড়কের নির্মাণ কাজ থমকে গেছে যন্ত্রাংশ চুরির ঘটনায়। গত বছর 5ই আগস্ট সরকার পতনের সুযোগে 6 কোটি টাকার বেশি মূল্যের মালামাল চুরি হওয়ায় প্রশ্ন উঠেছে প্রকল্পের নিরাপত্তা নিয়ে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিক মান্নান হিমলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ ভারত যৌথ অর্থায়নে 2020 সালে শুরু হয় আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 4 লেন মহাসড়কের নির্মাণ কাজ। 5,791 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তবে গত বছরের 5ই আগস্ট সরকার পতনের পরপরই প্রকল্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। সেই সুযোগে একাধিক স্থানে চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের। তারা জানায়, চুরি হওয়া মালামালের মূল্য 6 কোটি 20 লাখ টাকার বেশি। এ নিয়ে গত 4ই মে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রশাসন ও মানব সম্পদ বিভাগের প্রধান। অফিসের লোক ছিল না, ভারতে এরা চলে গেছিল। এই সুযোগে বিভিন্ন পয়েন্ট থেকে বা ক্যাম্পের থেকে বিভিন্ন সময় মালামালগুলি আমাদের চুরি হয়েছে। আমরা তো চাই এটার মাল পুরা উদ্ধার হোক, কারণ এই কোম্পানির মধ্যে আমরা কাম করতে যে মালামাল গুলা নেওয়া হয়েছে বা এখনো পায় না, এগুলা ফেরত দিলে ভালো হবে, কারণ এটা আমাদের দেশের কাজ, দেশের উন্নয়ন হোক। I need the material because it was very costly. Ultimately, that theft material, I should have to return back equipment to India. প্রকল্প ব্যবস্থাপক জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে ব্যবস্থা নেওয়া হয়েছে। 5ই আগস্টের পরে তারা বাংলাদেশে ফিরে আসে এবং বাংলাদেশে ফিরে আসার পরে বর্তমানে জেলা প্রশাসন এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং বর্তমানে নিরাপত্তাজনিত কোনো ঘাটতি নেই। এদিকে পুলিশ প্রশাসন বলছে, তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এই সংশ্লিষ্ট অভিযোগ আমাদের কাছে আসার পরে আমরা মামলাটি রেকর্ড করেছি। তো এটা এখন তদন্ত পর্যায়ে আছে। আমরা যদি সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি গ্রেফতার করব এবং আইনগত প্রসিডিউর এটা চলমান থাকে। প্রকল্পের মেয়াদ 2 দফা বাড়িয়ে 2025 সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে চুরি, নিরাপত্তা ঘাটতি ও ধীরগতির কারণে সময় মতো কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। মাহফুজুল হাসান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইব্রাহিমপুরে বিজিবির বিশেষ অভিযানে বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। সকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে 25 বিজিবি ব্যাটালিয়নের ট্রানজিট ক্যাম্পের টহল দল ইব্রাহিমপুরে অভিযান চালায়। অভিযানে 44,50,000 টাকার ভারতীয় আইবল, ক্যান্ডি, মোবাইল ডিসপ্লে ও বিভিন্ন প্রকার কসমেটিক্স জব্দ করে বিজিবি।
সততা, সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগের বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে সকালে বাংলাদেশ নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এর আগে তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে সোর্ড অব অনার সহ বিভিন্ন পদক তুলে দেন। এর মাধ্যমে নৌবাহিনীর 2022 বি ব্যাচের 44 জন মিডশিপম্যান এবং 2025 ব্যাচের 8 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট 52 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রেখে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ নৌবাহিনীর মূল মন্ত্র শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, এটাতে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত। খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের 11তম ট্রেনিং রিক্রুট কনস্টেবল 2025 ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা সদরের মধুপুর ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 4 মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে 4টি কন্টিনজেন্টের 170 নবীন কনস্টেবল শপথ গ্রহণের মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগ দেন। অনুষ্ঠানে ভয়, ভীতি, লোভ ও প্রতিবন্ধকতাকে এড়িয়ে বৈষম্যহীন কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের সৈনিকদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়। পরে প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে পারদর্শী সেরা সৈনিকদের ক্রেস্ট প্রদান করা হয়। বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হল সৃজনশীল প্রকাশনা শিল্প চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে আয়োজিত এই কর্মশালায় খ্যাতনামা প্রকাশনা বিশেষজ্ঞ, লেখক ও তরুণ প্রকাশকরা অংশ নেন। পরিষদের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হাসান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ডক্টর ওবায়দুল করিম। সিলেটে পরিবেশ বিপন্ন করে অবাধে চলছে পাথর ভাঙার কাজ। এ কাজে ব্যবহৃত কলের বিকট শব্দ ও ধুলার নষ্ট হচ্ছে আশপাশের পরিবেশ। শ্বাসকষ্ট, সর্দি সহ ফুসফুসের নানা রোগে আক্রান্ত হচ্ছে শ্রমিক ও আশপাশের বাসিন্দারা। সিলেট থেকে শুভ্র দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেটের কোম্পানিগঞ্জে রাস্তার দুই পাশে বসেছে অজস্র পাথর ভাঙা কল। ভোলাগঞ্জ, জাফলং, জৈন্তাপুর, সিলেট সদর উপজেলায় রীতিমতো আতঙ্কের নাম পাথর ভাঙা কল। এর বিকট শব্দ প্রতিদিনই সহ্য করতে হচ্ছে স্থানীয়দের। সাথে ধুলাবালিতে নষ্ট হচ্ছে পরিবেশ। শ্বাসকষ্ট, সর্দি সহ নানা রোগবালাই লেগেই আছে স্থানীয়দের। এই ধুলাবালি নিয়ে তো ভাই অনেক সমস্যা আছে। মাল সামান রাখলে নতুন মাল, তারপর দেখা যায় পুরান হয়ে যাচ্ছে। শ্বাসকষ্ট, অনেকের জীবাণু রোগ হয়ে যায়। যারা ঘুরতে আসে পর্যটক, তারাও সুন্দরভাবে ঘুরতে পারে না, তৃপ্তি পায় না। ধুলাবালি তো চলন যায় না, সবাই তো নষ্ট করতেছি। বাচ্চা ইন্টারের সমস্যা, সবের সমস্যা, বড় ছোট ঘরে ধরে খাবার করে ছোট ছোট বাচ্চার আর কাশিও, সর্দিও, দুলা নাকে মুখে আমায়। সম্প্রতি বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান জাফলং পরিদর্শন করে অবৈধ পাথর ভাঙা কল বন্ধের নির্দেশ দেন। ভোলাগঞ্জের যে সাদা পাথরটা আছে, এই পাথরটা কোনোভাবে চুরি হয়ে এখানে আসে এবং ওই প্রাকৃতিক গুরুত্বপূর্ণ স্থানগুলার পাথরই এখানে ভাঙা হয়। তো এই কারণে আমরা এগুলা আপাতত যেগুলা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এগুলা বন্ধ থাকবে এবং এটা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে। এমন অবস্থায় পাথর ভাঙার জন্য আলাদা জোন তৈরির দাবি জানিয়েছেন মালিকরা। আমরা জোন চাচ্ছি অনেক আগে থেকে। জোনে আমরা বলেছি জোন করে দেন, আমরা নির্দিষ্ট জোনে যাবো। অথবা যে আমাদের ভোলাগঞ্জে যে এলাকা আছে সেখানে আমরা সাইনবোর্ড করে রেখেছি এই এলাকায় ক্রাশিং জোন করার জন্য। সিলেট জুড়ে অন্তত 1000 পাথর ভাঙা কল চালু রয়েছে। সেখানে কাজ করে প্রায় লক্ষাধিক শ্রমিক। মাছরাঙা নিউজ ডেস্ক। অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। এই সরকারের মাথা উঁচু করে চলার কথা থাকলেও তাদের মাথা নিচু করে চলতে দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। গতকাল বিকেলে সিরাজগঞ্জের বেলকুচিতে এনসিপি আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলেও প্রতিটি ইউনিয়নে এখনও আওয়ামী লীগের নেতাকর্মীরা দাপট দেখাচ্ছে। এমনকি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে রাজনৈতিকভাবে স্থবির করে রাখা হয়েছে।
সরকার যেইভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা ছিল সেইভাবে মাথা উঁচু করে দাঁড়াই নাই, বরং বারবার অত্যাচারীদের কাছে মাথা নোয়াচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা ইউনিয়নে এখন আওয়ামী লীগের সেই ধৈর্য চেয়ারম্যান নাম্বারগুলো হয়ে গেছে। ওনারা এখনো মাথা উঁচু করে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। আধুনিক একাডেমি ভবন নির্মাণ, নতুন বিভাগ চালু, আবাসিক হল নির্মাণ সহ 21 দফা দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। সকালে রংপুর নগরীর লালবাগ এলাকায় প্রায় 2 ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে তারা। বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই কলেজে নেই আধুনিক কোনো সুবিধা। বছরের পর বছর কলেজটি নানা সমস্যায় জর্জরিত হওয়ার কারণে বর্তমানে শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। এমনকি শিক্ষার মানও কমে গেছে বলে অভিযোগ করে তারা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষে 1 জন নিহত ও অন্তত 7 জন আহত হয়েছেন। বন্দর রেল লাইন অটো স্ট্যান্ড দখল নিয়ে কয়েকদিন ধরে সাবেক কাউন্সিলর ও বহিষ্কৃত বিএনপি নেতা হান্নান সরকারের সমর্থক বাবু মেহেদি এবং সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার সমর্থক রনি জাফর গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাত 9টার দিকে 2 গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জাফর গ্রুপের সমর্থক কুদ্দুসকে আঘাত করলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় গতকাল সন্ধ্যা থেকে স্বাভাবিক হয়েছে দিনাজপুরে হিলি স্থলবন্দরে লোড আনলোড কার্যক্রম। ন্যায্য মজুরির দাবিতে গতকাল দুপুর থেকে কর্মবিরতি পালন করে হিলি স্থলবন্দরের শ্রমিকরা। এতে বন্দর হয়ে যায় বন্দরের লোড আনলোড কার্যক্রম। পরে বিকেল 5টার দিকে শ্রমিকদের সাথে বৈঠকে বসে বন্দর কর্তৃপক্ষ। শ্রমিকদের দাবি, মুখে প্রতি টন পণ্য লোড আনলোডের মজুরি 13 টাকা থেকে বাড়িয়ে 21 টাকা করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এরপর শ্রমিকরা কাজে যোগ দিলে সন্ধ্যা 7টা থেকে স্বাভাবিক হয় বন্দরের কার্যক্রম। দিনাজপুরের হিলি স্থলবন্দরে শুল্ক স্টেশনের 16 মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করেছে হিলি পল্লী বিদ্যুৎ অফিস। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, 16 মাসে 5,18,000 টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে কাস্টমসের সার্ভার সচল না থাকায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারছেন না ব্যবসায়ীরা। যথাসময়ে আমদানি করা পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট করতে না পারায় বিপাকে পড়েছেন আমদানিকারক ও C&F এজেন্ট ব্যবসায়ীরা। হত্যা মামলা আসামি সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক আইজিপি আব্দুল আল মামুনকে সকালে আদালতে নেওয়া হয়। কড়া নিরাপত্তায় তাদেরকে গাজীপুরের মেট্রোপলিটন আদালত 3 এর বিচারক ওমর হায়দারের আদালতে হাজির করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গাজীপুরের গাছা এলাকায় 6 জন নিহত হয়। এই ঘটনায় আলাদা 3টি হত্যা মামলা হয়। আদালত তাদেরকে এসব মামলায় গ্রেফতার দেখিয়ে ফের কারাগারে পাঠায়। গোপালগঞ্জ ও ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে অন্তত 25 জন। সকালে গোপালগঞ্জের ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী টুকু বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় এক বৃদ্ধ ও রাত 3:30টার দিকে গোপীনাথপুরে নসিমন কারভান ভ্যানের সংঘর্ষে নসিমনের এক যাত্রীর মৃত্যু হয়। একই স্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকের বাসের ধাক্কায় বাসের হেলপারের মৃত্যু হয়েছে। অন্যদিকে সকালে ময়মনসিংহে তারাকান্দার বাকুন্দায় বাস ও বিপরীত দিক থেকে আসা অটোরিকশা, পিকআপ ভ্যান ও লরির সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর শেরপুর ময়মনসিংহ আঞ্চলিক সড়কে 1 ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। গেল বুধবার একই সড়কে 2 সড়ক দুর্ঘটনায় 11 যাত্রীর মৃত্যু হয়। খুলনার 58তম ট্রেনিং রিক্রুট কনস্টেবল ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকাল 8:30টায় খুলনা পুলিশ ট্রেনিং সেন্টার প্যারেডের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের অ্যাডিশনাল আইজি মোসলে উদ্দিন আহমেদ। মৌলিক প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
নরসিংদীর পলাশে দরিদ্র অটোরিকশা চালক দেলওয়ার হোসেনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সকালে পলাশ উপজেলার গজারিয়া বাজারে সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে নিহত দেলওয়ারের পরিবারের সদস্যরা সহ অংশ নেয় এলাকাবাসী। এ সময় তারা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে। এই হত্যা মামলায় এখনো পর্যন্ত 3 জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। যশোরের অভয়নগরে বিএনপি তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলটির 4 সহযোগী সংগঠনের উদ্যোগে সকালে নওয়াপাড়া ইনস্টিটিউট ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা দেশের একটি প্রজন্মের ভোটাধিকার বঞ্চিত হওয়ার কথা উল্লেখ করে এই বছর নির্বাচন দাবি করেন। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার 9টি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে সমবেত হন। সমাবেশ শেষে একটি মিছিল নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবিতে আজও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সামনে সকাল 9:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এই কর্মসূচি চলে। এ সময় বক্তারা সরকার ঘোষিত ইপিজেড অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান। একই দাবিতে গতকাল বিকেলে উপজেলা জামায়াত ইসলামীর আহ্বানে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে এবং পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর সীমান্তে চোরা কারবারি ধরতে গিয়ে দলছুট হয়ে ভারতে ঢুকে পড়া এক বিজিবি সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ। বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের পর গতরাত 10:30টার দিকে ফেরত দেওয়া হয় তাকে। মতিউর জোহরপুর বিউপিতে সিপাহী পদে কর্মরত। বিজিবি জানায়, গত শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জে জোহরপুর সীমান্তে চোরা কারবারিদের ধরতে ধাওয়া করে বিজিবি। এক পর্যায়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়লে মতিউরকে নিজেদের ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরিবেশ রক্ষায় তারুণ্যের অগ্রপথিক, আমরাই নিশ্চিত করব আমাদের দূষণমুক্ত পরিবেশ স্লোগানে গাজীপুরের কালিয়াকৈরে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী ফুটবল ম্যাচ। গতকাল বিকেলে সিনাবহ পশ্চিমপাড়া ফুটবল মাঠে সিনাবহ সেলিব্রিটি একাদশ বনাম একাডেমি সেলিব্রিটি একাদশের খেলা অনুষ্ঠিত হয়। আয়োজনের প্রধান অতিথি ছিলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। খেলায় অংশ নেন এলাকার পেশাজীবী, চিকিৎসক, সাংবাদিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক কর্মীরা। খেলায় সিনাবহ সেলিব্রিটি একাদশ 4-3 গোলে চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধারা। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশজুড়ে বাড়ছে ডেঙ্গু ও করোনার সংক্রমণ। যন্ত্রপাতি অচল ও দক্ষ জনবল না থাকায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউ সেবা ব্যাহত। যন্ত্রচুরিতে আটকে আছে আশুগঞ্জ আখাউড়া 4 লেন মহাসড়কের নির্মাণ কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের মামলা, দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। এবং সিলেটে অবাধে চলছে পাথর ভাঙা, বিকট শব্দ এবং ধুলায় নষ্ট হচ্ছে আশপাশের পরিবেশ। ফুসফুসের নানা রোগে আক্রান্ত হচ্ছেন শ্রমিক ও বাসিন্দারা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।